যুদ্ধ আর ইউক্রেনের যুদ্ধ একই সূত্রে বাঁধা। অবাক হলেন শুনে? আমি এটাকে বলি কনফ্লিক্ট অ্যানালাইসিস। এই কনফ্লিক্ট অ্যানালাইসিস মেটিকুলাসলি করতে না পারলে আমরা আন্তর্জাতিক রাজনীতি বুঝতে পারবো না। আর এই অ্যানালাইসিস করতে হলে আপনাকে গোয়েন্দার মতো করে ভাবতে হবে, রহস্যের জট খুলে খুলে এগোতে হবে। আজকে আমরা দেখব সিরিয়ার যুদ্ধটা কেন হয়েছিল। সিরিয়ার যুদ্ধ দেখলে আমরা বিহ্বল হয়ে যেতে বাধ্য। কে কার বিরুদ্ধে লড়ছে তার কোনো কিনারা নেই, হিসাব করে কুল পাওয়া যায় না। কেন ইরান, রাশিয়া আসাদের পক্ষে, কাতার, তুরস্ক বাশারের বিরুদ্ধে, আবার এলো আইসিস। এই প্যাচ আর খুলতে চায় না। সিরিয়ার যুদ্ধ বুঝতে হলে আমাদের যেতে হবে ইউরোপে। 2006 সালের 1 জানুয়ারি। তখনও ইউরোপ শীতের চাদরে মোড়া। ইউরোপের তীব্র শীত ইউরোপকে কাবু করতে পারে না, কারণ ঘরগুলো গরম থাকে, পানি গরম থাকে। আর এই বিশাল ইঞ্জিনিয়ারিংয়ের পিছনে পাওয়ার বা এনার্জি আসে সেই রাশিয়া থেকে। প্রায় পুরোটাই রাশিয়া থেকে আসে নদীর স্রোতের মতো তরল গ্যাস। সেই গ্যাস ঢোকে ইউক্রেন দিয়ে পূর্ব ইউরোপে, তারপরে পশ্চিম ইউরোপে, সব দেশই। 1 জানুয়ারিতে সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত। এর মধ্যে অনেক দূরে রাশিয়ায় যেখান থেকে পাইপ লাইন দিয়ে গ্যাস আসে, তারা পাইপ লাইন বন্ধ করে দিচ্ছে একেবারে। কারণ বেশ কিছুদিন থেকে গ্যাসের ট্রানজিট যা ইউক্রেনের মধ্যে দিয়ে আসে তার দাম নিয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে মূলোমূলি চলছিল। রাশিয়ার কাছে থেকে খুব উঁচু রেটে ট্রানজিট ফি নিয়েও পাইপলাইনের গ্যাস যা ইউরোপে যেত তা ডাইভার্ট করে ইউক্রেন নিজে কিছু ব্যবহার করত। আমি এটা ব্যাখ্যা করেছি ইউক্রেন নিয়ে দ্বিতীয় ভিডিওতে। ইউক্রেনের ভাব ছিল এমন, বিলিয়ন বিলিয়ন কিউবিক ফুট গ্যাস যাচ্ছে ইউরোপে, আমি কয়েক লাখ কিউবিক ফুট গ্যাস নিলে কি এমন এসে যায়, আর রাশিয়া ধরতেই পারবে না। না, রাশিয়া এটা ধরে ফেললো। আর এইখান থেকেই ঘটনার শুরু। রাশিয়ার পয়েন্ট ভ্যালিড, সে সবচেয়ে বেশি ট্রানজিট ফি দিচ্ছে, আর সেই গ্যাস তাকে না জানিয়ে ব্যবহার করছে ইউক্রেন নিজে। এটা চরম একটা অনৈতিক কাজ। এটার প্রতিক্রিয়া জানালো রাশিয়া, কিন্তু সাফার করলো ইউরোপ। শীতে শুধু না, গরমে যদি গ্যাস সে না পায় তাহলে ইউরোপের ইকোনমি টিকবে না। ইউরোপের সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল। যদি সত্যি সত্যি রাশিয়া গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেয়, ইউরোপ খুঁজতে থাকলো গ্যাসের বিকল্প উৎস। কাতার এলো এগিয়ে। সে বলল, পারস্য উপসাগরের 3000 মিটার নিচে প্রচুর গ্যাস আছে। এই গ্যাস ফিল্ডের 3 ভাগের 2 ভাগ আমার, আর আরেক ভাগ ইরানের। আমি এই গ্যাস তোমাদের দেব। একটা পাইপলাইন করে সিরিয়ার মধ্যে দিয়ে যাবে সেই গ্যাস। ইউরোপ তো মহা খুশি। এদিকে বারাক ওবামা প্রকাশ্যেই বলছে ইউরোপকে বিকল্প গ্যাসের উৎস খুঁজতে হবে। আর এদিকে রাশিয়া গ্যাসের একচেটিয়া সাপ্লায়ার হওয়ার কারণে এই গ্যাস নিয়ে প্যারা দেয় সবাইকে। এটাকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যখনই তার কিছু পছন্দ হয় না তখনই বলে দিমু না। ওই আমাদের ভাবিদের মতো আর কি, ভাইকে যখন প্যারা দেয় সেই রকম। এদিকে ইরানও বলে, এই গ্যাস ফিল্ডের 1/3 তো আমার, আমিও ইউরোপকে গ্যাস দেব। ইউরোপ তো ডাবল খুশি, মেঘ না চাইতেই বৃষ্টি। কিন্তু না, বিধাতা মুচকি হেসে দিলেন। রাশিয়া এসে বাশারের কানে কানে বলল, ইরানের ট্রায়ালাও করো, আর কাতারকে দিবা না খবরদার। ইরান আমাদের বন্ধু, অ্যান্টি আমেরিকান, আর কাতারে তো আমেরিকান ঘাঁটি আছে, ওকে পাইপলাইনে বসতে দেওয়া মানে আমেরিকাকেই দাও, বুঝো। কিন্তু বাশার বলে, ঠিকই কইছেন ভাইজান, আমি ইরানকে দিলাম পাইপলাইনের কাজ। ইরান পাইপলাইনের কাজ পেয়ে কোমর বেঁধে কাজ শুরু করে দিল পাইপলাইন তৈরির। কাতার তো চেতা মেতা শেষ। চেতারই কথা, আপনি হলেও চেতেন। আমাদেরও তো মেজাজ খারাপ হয়, আমরা বাসায় গ্লাস ভাঙি। কিন্তু কাতার তো বড় লোক, টাকা পয়সার তো কমতি নাই। আবার এদিকে বাশার হইতেছে অটোক্র্যাট, মানে হাসিনার মতো ছোট ভাই আর কি। কাতারের তো সুবিধা, সে ভাবলো আসাদকে যে উৎখাত করে দিতে পারে তাহলে পাইপলাইনও যাবে, আমার সব কিছুই ঠিক হবে, ইরানকেও বন্ধ করা যাবে। সে অ্যান্টি আসাদ গ্রুপদের দেওয়া শুরু করলো টাকা পয়সা। যে সে টাকা না, 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত নাকি
$3 বিলিয়ন দিয়েছে অ্যান্টি আসাদ গ্রুপকে কাতার। আবার এইদিকে ইরানের জানি দুশ্মন সৌদি আরব টাকা টুকা দেওয়া শুরু করলো আইসিসকে। দেখেন আইসিস কেন? আইসিস একটা সুন্নি মিলিট্যান্ট গ্রুপ। সিরিয়াতে শিয়া আর সুন্নি ভাগ আছে। শিয়ারা সংখ্যালঘু, বাশারও শিয়া, কিন্তু সংখ্যালঘু হলেও রাষ্ট্রের মূল রিসোর্সের বেশিরভাগ এবং রাজনৈতিক ক্ষমতা তাদের দখলে। শিয়া সুন্নি বিরোধ সিরিয়াতে আছে, সেটাকে এই বিদ্রোহের পিছনে ফুয়েল হিসেবে কাজে লাগানো হয়েছিল। যাই হোক, পাইপলাইনের কাজ পেয়ে ইরান বাশারকে সামরিকভাবে সাহায্য করতে শুরু করলো। এই যে পাইপলাইন সংক্রান্ত ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা প্রথম ছাপা হয় আমেরিকার আর্মড ফোর্স জার্নালে। এইবার রাশিয়া কেন দাঁড়ালো বাশারের পাশে? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ সে চায় পাইপলাইনের কাজ যদি কাতার না পায় তাহলে তো সবচেয়ে ভালো কথা রাশিয়ার জন্য। ইউরোপ যদি বিকল্প গ্যাস নেয়ও তাহলে ইরানের কাছ থেকেই নিক, কারণ ইরানের গ্যাসের রিজার্ভ কাতারের চাইতে কম। ইরান থেকে ইউরোপ গ্যাস নিলে রাশিয়ার পুরো গ্যাসের বাণিজ্য হাতছাড়া হয়ে যাবে না। আর কাতার যদি আসে তাহলে তো তাকে আমেরিকার সাথে ডিল করতে হবে এই গ্যাস লাইন নিয়ে। এইবার প্রশ্ন, তুরস্ক কেন আসাদের বিরুদ্ধে? এইবার দেখেন দুইটা প্ল্যান, একটা কাতারের পাইপলাইনের প্ল্যান আর একটা ইরানের পাইপলাইনের প্ল্যান। কাতার পাইপলাইন নিত টার্কির মধ্যে দিয়ে, ইরানের পাইপলাইন টার্কির মধ্যে দিয়ে আসবে না। পাইপলাইন টার্কির মধ্যে দিয়ে এলে টার্কি পেত ট্রানজিটের টাকা, সে টাকা না পেলে সে বাশারকে ছেড়ে দেবে। আপনি হলে ছাড়তেন? মিলল সব হিসাব, এখন বাবা ফকফকানা। এর মধ্যে আদর্শ আছে, তন্ত্র আছে, কিচ্ছু নাই, আছে শুধু দুর্গন্ধযুক্ত গ্যাসের পাইপলাইন। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সোকল্ড অ্যানালিস্টরা, আমাদের একাডেমিশিয়ানরা এর মধ্যে গাল ভরা শব্দ ঢুকায় এটাকে দুর্বোধ্য করে দেয়। নিজে বোঝে না, সেই জন্যই দুর্বোধ্য করে দেয়। এর মধ্যে জিও পলিটিক্স দেখে, মৌলবাদের উত্থান দেখে, আমেরিকাকে সাইজ করা দেখে, রাশিয়ার সদিচ্ছা দেখে, এর মধ্যে আদর্শ দেখে, কিন্তু গ্যাসের গন্ধ পায় না। এতই বিদ্যা এদের পেটে। তো এইরকম এক বুদ্ধিজীবী গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব, আমার পেটে গ্যাসের প্রচন্ড সমস্যা, কিন্তু ভালো কথা এই যে আমার গ্যাসের গন্ধ হয় না, শব্দ হয় না। এইখানে বসে আমি তো 15-20টা ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি টের পাইছেন? তো ডাক্তার করে কিছু না বলে ঘস 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 করে প্রেসক্রিপশন করে দিচ্ছে, করে বলে এই ওষুধটা খান, 1 সপ্তাহ পরে আসেন। তো 1 সপ্তাহ পরে আসছে ওই লোক। তো এসে বলে, কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব? আমার গ্যাসে এখনো আওয়াজ নাই, এটা ঠিক, কিন্তু জঘন্য গন্ধ। ডাক্তার বলে, গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে। ভারতে 3000 টন ইলিশ পাঠানো অসম্ভব বলছেন চাঁদপুরের ব্যবসায়ীরা। ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরে এবছর ইলিশ মাছের আমদানি তলানিতে। গত বছরের এই সময়ে প্রতিদিন বাজারে কয়েক হাজার মন ইলিশ আমদানি হলেও এখন কয়েকশো মনে ঠেকেছে। এরই মধ্যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে বিপুল পরিমাণ এই ইলিশ চাঁদপুর ঘাটের একদিনেরও না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। যদিও ব্যবসায়ীরা বলছেন, ইলিশের এত কম উৎপাদনের মধ্যে চাঁদপুর থেকে ভারতে এত টন ইলিশ রপ্তানি করা একেবারেই অসম্ভব, কারণ এবার বাজারে মাছের সরবরাহ অনেক কম। ইতিমধ্যে ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়ে গেছে, তাই মধ্য ও নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে আকারভেদে মণপ্রতি 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে।
চলে গেছে মানুষের নাগালের বাহিরে। চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখা গেছে বুধবার আড়তের ঘাটে একটি ফিশিং বোট এসেছে। ছোট নৌকাযোগে আসছে ইলিশ ও অন্যান্য মাছ। সড়কপথে পিকআপ ও মাঝারি ট্রাকে আসা ইলিশ নামানো হচ্ছে আড়তে। তবে গত সপ্তাহের তুলনায় সরবরাহ কিছুটা বেড়েছে। ডাক তুলে চলছে কেনাবেচা। ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ক্রেতা বিক্রেতা মাছ কিনতে এসেছে। কুমিল্লা থেকে বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ কিনতে এসেছে আতাউর রহমান। দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, চাঁদপুরে ইলিশ কিনতে এসে দেখলাম দাম অনেক বেশি। এত দাম হলে সাধারণ মানুষ ইলিশ খেতে পারবে না। আমরা চাই এই মাছের দাম আরও কমে আসুক। 1 কেজি ওজনের মাছের দাম 1800 টাকা চাইছেন ব্যবসায়ীরা। এর চেয়ে একটু বেশি ওজনের প্রতি কেজি ইলিশের দামে 2000 থেকে 2200 টাকা। ঢাকা থেকে আসা রবিউল ইসলাম নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন ইলিশ রপ্তানি করা হবে না, দেশের মানুষ খাবে, কিন্তু হঠাৎ কেন আবার ভারতকে ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা উপদেষ্টার কাছে জানতে চাই। শুনেছি গত 5 বছরে আওয়ামী লীগ সরকার 5,500 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে, অথচ বর্তমান সরকার 1 বছরেই 3,000 মেট্রিক টন রপ্তানির ঘোষণা দিল। তাহলে তারা এতদিন কেন ভারত বিরোধী কথা বলেছিল? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য নতুন ধারা সৃষ্টি করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। স্বৈরাচার পতনের পর দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে 16 বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনগণের অবদানকে যদি আমরা স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গতকাল ঝিনাইদহ পায়রা চত্বরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রফিকুল হত্যার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। আমরা আমাদের কথা বলার জন্য, একই সঙ্গে আমরা অন্যের কথা শোনার জন্য একত্রিত হয়েছি। অথচ মাত্র কয়েকদিন আগেই এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারত না। বিগত 16 বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। কিভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। ঝিনাইদহ জেলায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমরা হারিয়েছি। মিরাজুল ইসলাম মির্জা, দুলাল ও পলাশসহ বহু নেতাকর্মীকে হারিয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনেও এই জেলার মানুষ সাব্বির ও প্রকৌশলী রাকিবুল বুকের তাজা রক্ত দিয়েছে। দেশের মানুষ গত 5ই আগস্ট এই স্বৈরাচার হাসিনা সরকারকে হটিয়েছে। জনগণের আন্দোলনের মুখে যে স্বৈরাচার জনগণের বুকের ওপর চেপে বসেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কৃতিত্ব। তিনি বলেন, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণ দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত 16 বছরের এই জুলাই আগস্টে যে মানুষগুলো আন্দোলনে গিয়েছে, যে মানুষগুলো সবকিছু উজাড় করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আজ আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে একটি স্বাভাবিক মঞ্চে, যা দেশের মানুষ প্রত্যাশা করে। দলমত নির্বিশেষে নিজেদের জীবনের নিরাপত্তা প্রত্যাশা করে। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষা গ্রহণের যে গ্যারান্টি চায়, প্রতিটি কৃষক তাদের অবদানের যে স্বীকৃতি চায়, এই সকল কিছু সরকার গঠনের মাধ্যমে ধীরে ধীরে সকল কিছু প্রতিষ্ঠিত করতে হবে।